বাস্তব এই ঘটনাটি পাঠিয়েছেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ গ্রামের বাসিন্দা মাওলানা রাশেদুল করিম। আমি আমার আসল নাম বলতে চাই না, কারণ আমি আজও বিশ্বাস করি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো তাকে ভিতর থেকে শেষ করে দেয়। শরীরের ক্ষত শুকিয়ে যায়, সময়ের সাথে দাগ মুছে যায়, কিন্তু কিছু অভিজ্ঞতা মানুষের আত্মার ভেতরে এমনভাবে গেঁথে থাকে যা মৃত্যুর আগ পর্যন্ত তাকে তাড়া করে বেড়ায়। আমি বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ খুলশী এলাকার একটি বড় মসজিদে ইমামতি করি। বহু মানুষ আমার কাছে আসে, কেউ আসে সংসারের অশান্তি নিয়ে, কেউ আসে রোগ ব্যাধি নিয়ে, আবার কেউ কেউ আসে এমন কিছু অদ্ভুত ঘটনা নিয়ে যার ব্যাখ্যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে। আমি বহু বছর ধরে মানুষের এসব ঘটনা শুনেছি, অনেক কিছু নিজের চোখে দেখেছি, কিন্তু আজ যে ঘটনাটা বলছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এমন এক অভিজ্ঞতা যার কথা মনে পড়লে আজও মাঝরাতে আমার বুকের ভেতর কেমন বরফ জমে যায়। সাল 2008। তখন আমি ঝিনাইদহের একটি পুরনো মসজিদে মুয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব পালন করতাম। ফজরের আজান দিয়ে আমার দিন শুরু হতো। আমার বাবা ছিলেন একজন সম্মানিত পীর এবং ইসলামী বক্তা। সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনি ইসলামের দাওয়াত নিয়ে ঘুরে বেড়াতেন। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসত। কেউ আসত পারিবারিক সমস্যা নিয়ে, কেউ আসত অদ্ভুত সব রোগ ব্যাধি নিয়ে, আবার কেউ কেউ আসত এমন সব ঘটনার সমাধান নিতে যেগুলোকে সাধারণ মানুষ জিনের সমস্যা বলেই জানত। আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই কিছু রুকিয়া এবং আমল শিখিয়েছিলেন। তিনি বলতেন, মানুষের উপকারের চেয়ে বড় ইবাদত খুব কম আছে। 2007 সালের অগাস্ট মাসে বাবা ভারতের উদ্দেশ্যে রওনা দেন। ইসলামের খেদমতে যাওয়ার আগে তিনি আমাকে ডেকে বলেছিলেন, মানুষের ভয়কে কখনো নিজের ভেতরে জায়গা দিবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, মানুষের উপকার করবে, কারণ মানুষের দোয়া কখনো বিফলে যায় না। বাবা চলে যাওয়ার পর পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। মসজিদের কাজের পাশাপাশি আশেপাশের এলাকার মানুষও ছোটখাটো সমস্যার জন্য আমার কাছে আসতে শুরু করে। একদিন ফজরের নামাজ শেষ করে কুরআন তেলাওয়াত করছিলাম, তখন এক ব্যক্তি মসজিদের ভেতরে এসে দাঁড়ালেন। লোকটাকে দেখে মনে হচ্ছিল তিনি বহুদিন ঘুমাননি। চোখ লাল, চেহারা শুকিয়ে গেছে, কণ্ঠ কাঁপছে। আমি তাকে পাশে বসতে বললাম। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হুজুর, আমি আপনার কাছে শেষ আশায় এসেছি। যদি আপনিও সাহায্য না করেন তাহলে আমার খালাতো ভাইটা মারা যাবে। আমি তাকে শান্ত হতে বললাম এবং ধীরে ধীরে সব বলতে বললাম। লোকটা জানালো তার খালাতো ভাইয়ের নাম ছিল আদনান রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র। অত্যন্ত মেধাবী ছেলে, কিন্তু ধর্মে তার বিশ্বাস ছিল না। সে সব কিছুকে বিজ্ঞান দিয়ে বিচার করত। তার মতে মানুষ যা চোখে দেখে শুধু সেটারই অস্তিত্ব আছে, বাকি সবই মানুষের কুসংস্কার। আদনানের বাবা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ, নামাজ কখনো কাজা করতেন না। অন্যদিকে আদনানের মা ছিলেন একজন ডাক্তার, আধুনিক শিক্ষায় বিশ্বাসী নারী। ধর্ম মানতেন ঠিকই, কিন্তু অতটা গভীরভাবে না। ছোটবেলা থেকেই আদনান বোর্ডিং স্কুলে পড়েছে, পরিবারের সাথে সময় কম কাটিয়েছে, ফলে ধর্মীয় শিক্ষা তার জীবনে কখনো গভীরভাবে প্রবেশ করেনি। 1 বছর আগে আদনানের বাবা ব্রেন স্ট্রোকে মারা যান। সেই আঘাত সামলানোর আগেই আরও বড় বিপদ নেমে আসে। আদনানের মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পেছনে একের পর এক টাকা খরচ হতে থাকে। বিদেশে নেওয়ার প্রস্তুতিও চলছিল, কিন্তু এত বড় চিকিৎসার খরচ তাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছিল না। আদনান নিজের মাকে বাঁচানোর জন্য পাগলের মতো হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় তার গ্রামের পুরনো বাড়িটা বিক্রি করবে। বাড়িটা ছিল নোয়াখালীর সুবর্ণচরের গভীর এক প্রত্যন্ত অঞ্চলে। বহু বছর ধরে বাড়িটা পরিত্যক্ত পড়েছিল। ছোটবেলায় একবার সেখানে গিয়েছিল আদনান, এরপর আর কখনো যায়নি। তার মা তাকে সেই বাড়িতে যেতে নিষেধ করেছিলেন, বারবার বলেছিলেন ওই বাড়ি ভালো না, কিন্তু কেন ভালো না সেটা কখনো স্পষ্ট করে বলেননি। আদনান এসব কথাকে গুরুত্ব দেয়নি। সে একাই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যার দিকে সে গ্রামে পৌঁছায়। গ্রামের মানুষ তার দাদার নাম শুনে চমকে ওঠে। কেউ কেউ তাকে অদ্ভুত চোখে দেখছিল, যেন বহু বছর পর মৃত কারো রক্ত ফিরে এসেছে। গ্রামের এক বৃদ্ধ
তাকে পথ দেখিয়ে দেয়। অনেকটা ভাঙা রাস্তা পেরিয়ে আদনান যখন বাড়ির সামনে পৌঁছায় তখন সূর্য ডুবে গেছে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। বিশাল পুরনো বাড়ি, দেয়ালে শেওলা, অনেক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। বাড়ির পাশে বড় গোয়াল ঘর। সেখানে এক যুবক গরুর দেখাশোনা করছিল, নাম তার রমজান। আদনান নিজের পরিচয় দিলে লোকটা থমকে যায়, তারপর অদ্ভুত হাসি দিয়ে বলে, ভাইজান, আপনারা বহু বছর পর ফিরলেন। রমজান তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকতেই আদনান একটা ভাঙা পালঙ্কে হোঁচট খেয়ে পড়ে যায়। তার পা কেটে রক্ত বের হয়। রমজান দ্রুত কুপিবাতি নিয়ে আসে। সেই অন্ধকার বাড়িটায় কুপির হলুদ আলো যেন আরও ভয়ঙ্কর লাগছিল। রমজান একটা ঘর পরিষ্কার করে দেয়। আদনান তাকে টাকা দিতে চাইলে সে নিতে চায়নি, পরে জোর করে দেয়। রাতে রমজান খাবার নিয়ে আসে। গরুর মাংস রান্না করা হয়েছিল। সারাদিন না খেয়ে থাকায় আদনান খুব তৃপ্তি নিয়ে খায়। খাওয়া শেষ করে রমজান চলে গেলে আদনান MP3 প্লেয়ারে গান শুনতে শুনতে ঘুমে পড়ে। রাত গভীর হওয়ার পর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। বাড়ির চারপাশে অসংখ্য কাক ডাকছিল। কাকের ডাকগুলো স্বাভাবিক লাগছিল না। মনে হচ্ছিল কেউ মানুষের গলায় কাকের আওয়াজ করছে। জানালার বাইরে পূর্ণিমার আওয়াজ ছিল, কিন্তু ধীরে ধীরে সেই আলো কালচে হয়ে যেতে লাগলো। চারপাশে অদ্ভুত অন্ধকার নেমে এলো। আদনানের মনে হচ্ছিল বাড়ির বাইরে কেউ হাঁটছে। সে ভয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়ে। ভোরের দিকে আবার তার ঘুম ভাঙে প্রচণ্ড গরমে। সে উঠে জানালা খুলে আবার শুয়ে পড়ে। সকালে তার বন্ধু অভ্র তাকে ডাকতে এসে দরজা খোলে। দরজা খুলেই সে থমকে যায়। ঘরের ভেতরে 3টে মৃত কাক পড়ে আছে। কাকগুলোর চোখ উপড়ানো, ডানা ছড়িয়ে আছে মেঝেতে, অথচ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আদনান নিজেও হতভম্ব হয়ে যায়। দুজন অনেক ভেবেও কোনো উত্তর খুঁজে পায় না। তারা বাড়ির ভেতর ঘুরতে শুরু করে। বাড়িটা যেন ছোটখাটো রাজপ্রাসাদ, বড় বড় ঘর, কিন্তু একটা ঘর ছিল সম্পূর্ণ আলাদা। জানালা নেই, বিশাল লোহার তালা মারা, দেয়ালে কালো কালো দাগ। রমজানকে জিজ্ঞেস করলে সে ভয়ে কাঁপতে শুরু করে। সে বলল, ভাইজান, আমার বাপ আমাকে এই ঘরের কথা জিজ্ঞেস করতে নিষেধ করছে। আপনাদের এই বাড়িতে রাতে থাকতে মানা করছে। আদনান রেগে যায়। সে রমজানকে অপমান করে বলে, এসব কুসংস্কার। ঢাকায় ফিরে আসার পর থেকেই আদনানের আচরণ বদলে যেতে থাকে। সে রাতে ঘুমাতো না, সারা রাত আয়নার সামনে দাঁড়িয়ে থাকত। কখনো ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করত। একদিন তার মা দেখে ছাদের ওপর দাঁড়িয়ে সে কাক ধরার ফাঁদ পেতেছে। কয়েকদিন পর থেকেই বাড়ির বিভিন্ন জায়গায় মৃত কাক পাওয়া যেতে থাকে। কোনো কাকের মাথা নেই, কোনো কাক অর্ধেক খাওয়া। এক রাতে তার মা রান্নাঘরের কাজ শেষ করে ছেলের রুমে যান। পেছন থেকে তিনি দেখেন পড়ার টেবিলের উপর রক্তের মতো কিছু পড়ে আছে। আদনানের হাতে কিছু একটা চিবানোর শব্দ হচ্ছে। তিনি ভয়ে ছেলেকে ডাকেন। আদনান ধীরে ধীরে পেছনে তাকায়। তার হাতে একটা মৃত কাক। সে কাকটার মাংস ছিঁড়ে খাচ্ছিল, আর তার পেছনে দাঁড়িয়েছিল বিশাল এক কালো অবয়ব। অবয়বটার চোখ লাল আগুনের মতো জ্বলছিল। মুখটা মানুষের মতো না, ঠোঁটের জায়গায় ধারালো ঠোঁটের মতো কিছু ছিল। আদনান তখন মায়ের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল, মা, এত দেরি করলে কেন? আমার খুব ক্ষুধে লেগেছিল। তার মা চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এরপর থেকে আদনান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে নিজের মাকেও কামড়ে দেয়। ঘরের দেয়ালে কাকের রক্ত মাখে। মাঝরাতে অচেনা ভাষায় কথা বলে। সব শুনে আমি সিদ্ধান্ত নিলাম গ্রামের সেই বাড়িতে যাব। আমি এবং আদনানের খালাতো ভাই নোয়াখালীর সেই গ্রামে পৌঁছাই। সেখানে রমজানের বৃদ্ধ বাবার সাথে দেখা হয়। বৃদ্ধ লোকটা আমাদের যা বলল সেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। ব্রিটিশ আমলে এই বাড়ি ছিল ইংরেজদের গোপন নির্যাতন কেন্দ্র। বিপ্লবীদের ধরে এনে এখানে অত্যাচার করা হতো। একটা বিশেষ ঘর ছিল যেখানে কাউকে ঢুকতে দেওয়া হতো না। সেই ঘরে শয়তানি উপাসনা চলত। ইংরেজরা দেশ ছাড়ার আগে সেখানে ভয়ঙ্কর কিছু সাধনা করেছিল। তারপর থেকেই বাড়িটা বদলে যায়। এক এক করে বিপ্লবীরা নিখোঁজ হতে থাকে। পরে সেই বন্ধ ঘর খুলে দেখা যায় ভেতরে পচা লাশের স্তূপ। দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। এক ওঝা এসে বলেছিল এই বাড়িতে মানুষের চেয়েও ভয়ঙ্কর কিছু বাস করে। পরে এক আলেম এসে 5 দিন ধরে কুরআন খতম করেন, তাবিজ পুঁতে দেন, দরজায় আয়াত লাগিয়ে ঘর বন্ধ করে দেন। সবাইকে সতর্ক করা হয় ওই বাড়িতে যেন আর কেউ না থাকে।
কিন্তু বহু বছর পরে আদনানের দাদা পুত্র সন্তানের আশায় এক তান্ত্রিকের সাহায্য নেয়। তান্ত্রিক সেই বন্ধ ঘর খুলে আবার শয়তানি সাধনা শুরু করে। কয়েক মাস পর আদনানের বাবা জন্ম নেন, কিন্তু জন্মের পর থেকেই শিশুটার আচরণ অস্বাভাবিক ছিল। কয়েক মাসেই হাঁটতে শিখে যায়, মাঝরাতে অদ্ভুত ভাষায় কথা বলতো। পরে জানা যায় সেই তান্ত্রিক শয়তানের সাথে চুক্তি করেছিল। আদনানের দাদি নিজের ছেলের জীবন বাঁচাতে সেই ঘরে আত্মত্যাগ করেন। বৃদ্ধ লোকটা কাঁপতে কাঁপতে বলল, ওই ঘরে এখনো কিছু আছে, ওটা কাউকে সহজে ছাড়ে না। সেদিন রাতেই আমরা সেই বাড়িতে থাকলাম। মাঝরাতে হঠাৎ শত শত কাকের ডাক শুরু হলো। আমি ঘুম ভেঙে দেখি উঠানে অসংখ্য কাক বসে আছে, কিন্তু কোনো কাক নড়ছে না। সবগুলো শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তালাবদ্ধ ঘরের ভেতর থেকে ধাক্কার শব্দ আসতে লাগলো, ধুম ধুম ধুম। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। আমি কোরআন তেলাওয়াত শুরু করতেই পুরো বাড়ি কেঁপে উঠল। তারপর ভেতর থেকে মানুষের কান্নার শব্দ আসতে লাগলো। কিছুক্ষণ পর সেই কান্না কাকের চিৎকারে বদলে গেল। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, অনেক বছর পর রক্তের বংশ ফিরেছে, এবার কেউ ফিরতে পারবে না। সেই রাতের পর কি ঘটেছিল সেটা আজও আমি পুরোপুরি বলতে পারি না। শুধু এইটুকু জানি, পৃথিবীতে এমন কিছু অন্ধকার আছে যেগুলো মানুষের চোখে দেখা যায় না, কিন্তু তারা মানুষের ভেতরে ঢুকে ধীরে ধীরে তাকে শেষ করে দেয়। আর আদনানকে বাঁচানোর জন্য এরপর শুরু হয়েছিল এমন এক রুকইয়া, যার কথা মনে পড়লে আজও আমার শরীর কেঁপে ওঠে। প্রিয় বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করি ঘটনাটি আপনাদের সবাইকে ভালো লেগেছে। চলুন দেরি না করে চলে যাই পরবর্তী একটি ঘটনায়। রাত ৩টায় স্বামীর লাশের পাশে শুয়ে থাকা সেই নারী হঠাৎ শুনলেন কাঁথার নিচ থেকে হাড় চিবানোর শব্দ। বাতি জ্বালিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু লাশের একটা পাশ প্রায় পুরোটাই খাওয়া। আসসালামু আলাইকুম, আমি সাকিবুল। আমাকে ঘটনাটা পাঠিয়েছে একজন লিসনার। তার নাম মোহাম্মদ সুমন আহমেদ, নাটোর, বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। ঘটনাটা তার দাদা দাদির কাছ থেকে শোনা। দাদার ভাইয়ের সাথে ঘটা সত্যিকারের ঘটনা। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। যাই হোক, যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তেমন ভালো লিখতে পারি না, আমার লেখাটা গুছিয়ে বলবেন যদি আপনার ভালো লাগে। আমি মোহাম্মদ সুমন আহমেদ, আমি থাকি মালয়েশিয়াতে। আমার বাসা নাটোর। ঘটনাটা আমার দাদা দাদির কাছ থেকে শোনা। আমার দাদার ভাইয়ের সাথে ঘটনা। আমার দাদার ভাই এক রাতে মাছ ধরতে গিয়েছিলেন। রাত তখন প্রায় 2টা কি 3টে বাজে। মাছ ধরতে ধরতে হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলো। পাশেই একটা তাল গাছ ছিল, তাই তিনি সেখানে দাঁড়িয়ে আশ্রয় নিলেন। হঠাৎ পায়ের কাছে যেন কিছু একটা নড়ছে। তিনি খেয়াল করে নিচে তাকিয়ে দেখেন 2টো সাপ একে অপরের সাথে মারামারি করছে। তার হাতে তখন একটা বড় দা ছিল। সুযোগ বুঝে তিনি কোপ দিয়ে 2টো সাপই মেরে ফেললেন। এরপর মাছ ধরে বাড়ি ফিরলেন, গোসল করলেন, খাবার খেলেন, ঘুমিয়ে করলেন। কিন্তু পরদিন ঘুম থেকে ওঠার পরে শরীরে প্রচণ্ড জ্বর। এভাবে 1 সপ্তাহ কেটে গেল, জ্বর কমছেই না। সে সময় আজকের মতো ডাক্তার বা হাসপাতাল সহজলভ্য ছিল না। জ্বর শুরুর 4-5 দিন পর এক রাত 12টার দিকে তিনি মারা গেলেন। তাদের বাড়িটা ছিল অনেক দূরে, ফাঁকা মাঠের মাঝে, বিলের ভেতরে। আশেপাশে কোনো মানুষজন নেই। স্বামী মারা গেলেন, আর ঘরে শুধু তার স্ত্রী আর একটি ছোট্ট শিশু। এত রাতে কাকে ডাকবেন? স্ত্রী লাশটা কাঁথা দিয়ে ঢেকে একপাশে শুয়ে রইলেন। ভাবলেন সকাল হলে সবাইকে ডাকবেন। রাত তখন প্রায় 3টে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে এলো, যেন কুকুর হাড় চিবাচ্ছে, সেরকম একটা শব্দ। কাঁথার দিক থেকেই আসছে শব্দটা। তিনি উঠে চারদিক দেখলেন, কিছু নেই। আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবারও সেই একই শব্দ। এবার তিনি বাতি জ্বালালেন, চারদিক ভালো করে দেখলেন, তবুও কিছু নেই। তারপর কাঁথা সরিয়ে দেখলেন লাশের একটা পাশ প্রায় পুরোটাই খাওয়া হয়ে গেছে, কিন্তু কে খেয়েছে তা বোঝার কোনো উপায় নেই। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি শিশুটিকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে দাদার বাড়িতে চলে গেলেন। সব ঘটনা খুলে বললেন।
লোকজন ডেকে নিয়ে গিয়ে দেখা গেল লাশের বেশিরভাগ অংশই খাওয়া, অথচ আশেপাশে কেউ নেই, কোনো চিহ্নও নেই। এভাবেই তাকে দাফন করা হলো। কিছুদিন পরে তাদের ছোট্ট শিশুটিরও হঠাৎ একই রকম জ্বর শুরু হলো, সারছেই না। সেও এক রাতে মারা গেল। মারা যাওয়ার পর দেখা গেল শিশুটির হাতের নখগুলো কামড়ে খাওয়া। তখন একজন বড় কবিরাজকে ডাকা হলো। তিনি এসে সব শুনে বললেন, সেই রাতে তালগাছের নিচে দুটো সাপ মারা হয়েছিল। ওগুলো সাধারণ সাপ ছিল না, ওগুলো ছিল জিনের সন্তান। তাদের মেরে ফেলায় তাদের বাবা মা ক্রোধান্বিত হয়ে এই প্রতিশোধ নিয়েছে। প্রথমে দাদার ভাইকে, তারপর তার নিষ্পাপ শিশুটিকে। কবিরাজ যা যা বলার বললেন, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটা পড়ে অনেকে হয়তো বলবেন এটা নিছক কুসংস্কার। হয়তো তাই, কিন্তু যে মানুষগুলো সেই রাতে ছিলেন তারা কোনো ঘটনা বানাননি। একটা নিরীহ মানুষ মাছ ধরতে গিয়েছিলেন, একটু বৃষ্টি থেকে বাঁচতে গাছের নিচে দাঁড়িয়েছিলেন, ব্যাস এইটুকুই ছিল তার অপরাধ। আমাদের গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে এরকম একটা না একটা ঘটনা আছে। দাদা দাদির মুখ থেকে শোনা, রাতের আধারে ফিসফিস করে বলা। এই ঘটনাগুলো হয়তো ইতিহাসের বইয়ে নেই, কিন্তু এগুলো আমাদের শিকড়ের অংশ। আপনার দাদা দাদির কাছেও কি এরকম কোনো অজানা ঘটনা আছে? থাকলে লিখে রাখুন, কারণ এই ঘটনাগুলো হারিয়ে গেলে আর ফিরে আসে না। আজ শেষ করি এখানেই। চলুন আপনাদের মাঝে অন্য কোনো সত্য ঘটনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। রবিন সাহেব ঢাকা শহরে চাকরি করে। রবিন সাহেবের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা রবিন সাহেব নিজেই আমাদের সাথে শেয়ার করেছেন, এবং এই ঘটনাটি ঘটে রবিন সাহেবের মেয়ের সঙ্গে। রবিন সাহেব চাকরি ক্ষেত্রে ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন, এবং রবিন সাহেব, তার বউ এবং তার সন্তান, তার বউ নীলা এবং তার সন্তানের নাম হচ্ছে রূপা। তারা বদলি হয়ে যায় ঢাকা থেকে চট্টগ্রাম নতুন শহরে যাওয়ার ক্ষেত্রে তারা আগে সর্বপ্রথম কাজ করে একটি বাসা ভাড়া নেয়। বাসা ভাড়া নিয়ে ওই বাসাতে জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে সেটেল হওয়ার জন্য কিছু লোক ঠিক করা হয়, যেমন ট্রাক থেকে কিছু মালামাল নামাইতে হবে, বাসায় পুরোটাই বাসায় উপর তুলে সাজিয়ে দিবে, এই জন্য টাকা কন্ট্যাক্ট করা হয়। তে ঢাকা থেকে ওরা সব একটি ট্রাকে, বড় একটা ট্রাকে তুলে দেয় এবং সাথে দুইটা লেভার দিয়ে ছেড়ে দেয়। এখান থেকে আরও কিছু লেভার যাওয়ার পরে ঠিক একটি বাসা ভাড়া নেয়। ওই বাসার সামনে দারোয়ানকে বলার পর দারোয়ান সমস্ত কিছু দরজা খুলে দেওয়ার পরে বাসাটা দেখিয়ে দেয়, এবং ওরা আস্তে আস্তে মালগুলো তুলতে থাকে রুমের মধ্যে। 3 তলা বাসা, তো 3 তলায় থাকেন, 3 তলা বাসায় থাকেন, মানে ভাড়া নিয়েছে রবিন, এবং বাসা হচ্ছে 7-8 তলা। তো এই বাসাতে সমস্ত কিছু তোলা হয়। তোলার পরে রবিন, তার বউ নীলা এবং রূপা চলে আসে। আসার পরে তিনজন ওরা রুমের মধ্যে ঢুকিয়ে পড়ে, এবং সেই দিন সারাটা দিন বাড়ি গোছাইতে, সব কিছু আনবক্সিং করতে, এরকম করতে করতে ওদের পার হয়ে যায়। তো রবিন সারাটা দিন তার বউকে সময় দিয়েছে, কেননা বাসা সারাইছে আগে। সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রাখার পরে রবিন একটু বাইরে যায় সন্ধ্যের দিকে চা খাওয়ার জন্য। হ্যাঁ, সমস্ত কাজ করার পরে গোসল করে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বাইরে গেছে চা খাওয়ার জন্য। কাউকে চেনে না, এবং তাই যে অফিসে চাকরি করে সেই অফিসের কলিগদেরও খুব একটা চেনে না। ভাবলো অফিসে গেলে সমস্ত কিছু পরিচয় হলে আস্তে আস্তে বুঝতে পারবো। পাশের বিল্ডিংয়ের পাশেই একটা দোকান আছে, দোকানের কাছে যে একটু চা খায় এবং ওই ভাইয়ের সাথে একটু গল্প করতে করতে এশারে আজান দেয়, রুমের মধ্যে ঢুকে যায়। রুমের মধ্যে ঢুকে যাওয়ার পর তার বউ, তার সন্তান সবাই মিলে একটা হাসি খুশি আড্ডা দেওয়ার পরে এক পর্যায়ে ঘুমানোর জন্য ওরা প্রস্তুতি নেয়। ঘুমিয়ে পড়ার পরে রাত 2টার দিকে হঠাৎ করে নীলা একটা শব্দ পায়। বাসার মধ্যে একটা বিকট একটা শব্দ হওয়ার কারণে ঘুম ভেঙে যায়, এবং
তখন উনি বাসায় পুরোটাই খোঁজাখুঁজি করার পরে কোনো কিছু পায় না। তখন ভাবে আমার মনের ভুল, নতুন বাসায় যাচ্ছি, হয়তো বা আশেপাশে কোনো কাজ চলতেছে, এই জন্য এরকম একটা শব্দ পাইছি, তাই বলে আবার ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়, নাস্তা করে এবং রবিন সাহেব অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অফিসে চলে যায়, যাওয়ার পরে তার মেয়ে এবং নীলা এবং নীলার মেয়ে রূপা দুজন বাসায় থাকে। থাকার পরে নীলা কাজের ব্যস্ত থাকে। কাজের ব্যস্ত থাকার ক্ষেত্রে দেখে বেলকুনিতে বসে আছে রূপা। রূপার হাতে একটি বল এবং রূপা গল্প করতেছে। তখন নীলা হঠাৎ করে অবাক হয়ে যায়, কে রে, বাসায় কে আসলো? বাসায় তো কেউ নেই, কার সাথে গল্প করে আমার মেয়ে? তখন কাছে যায়, ডাক দেয়, কোনো কথাই শোনে না রূপা। রূপা গল্প করতেছে খুবই মনোযোগ দিয়ে আর খেলা করতেছে। বল এক মোড়া ছুটতেছে এবং অটোমেটিক মনে হয় বল চলে আসতেছে আবার রূপার হাতে। তখন প্রথমে তার মা ভাবছিল হয়তো দেওয়ালের কোনো কোণে অথবা কোনো দেওয়ালে বল মারতেছে, ওই দেওয়ালে লাগার ক্ষেত্রে বলগুলো আবার চলে আসতেছে রূপার কাছে। এরকম করে চলে 5 মিনিট। তখন নীলা একটু টেনশনে পড়ে যায়। অবাক অদৃশ্য একটা অলৌকিক একটা ঘটনা ঘটতে শুরু করছে। তখন রবিনের কাছে ফোন যাওয়ার পরে ফোন বেজে ওঠে। রবিন রিসিভ করার পরে রবিন বলে, হ্যাঁ বলো। তখন তার বউ নীলা সমস্ত কিছু খুলে বলে রবিনকে। রবিন শোনার পর বলতেছে, কি বলো তুমি এসব? আচ্ছা ঠিক আছে, আমি অল্প একটু পরে ছুটি নিয়ে যাচ্ছি। তখন রবিন তার বসের কাছে যায়। যাওয়ার পর বলতেছে, স্যার আমরা একটু ছুটি লাগবে, কেননা নতুন বাসা, বউ বাচ্চা একা আছে, একটু সমস্যা হয়েছে, ফোন দিয়েছিল, একটু ছুটি দিলে ভালো হয়। তখন তার বস বলল, অবশ্যই, কেননা নতুন আছেন, নতুন একটা শহরে, বাসা নতুন, তারপরে বউ স্ত্রী একা একা আছে, আর মূলত হচ্ছে শহর তো আপনারা কেউ চেনেন না, যান একটু বাচ্চাদেরকে সময় দেন, নতুন বাড়িতে আছে তো একটু অন্যরকম লাগবে। হ্যাঁ, যেই কথা সেই কাজ, ছুটি নেয়, নিয়ে চলে আসে বাসায়। আসার পরে তার বউকে বলে, কি হয়েছে? বলে, এই বৃত্তান্ত দেখো, এখনো আসেনি। তখন রবিন যে দেখে ওখানে তার মেয়ে গল্পই করতেছে। পরে একটু হালকা একটা সোয়াদে যখন ডাকে, তখন হঠাৎ করে তার মেয়ে চমকে ওঠে। হ্যাঁ বাবা বলো। বলেছি, তুমি এখানে, তোর আম্মু কখন থেকে ডাকতেছে, তুমি কার সাথে কথা বলো? তখন বলতে, আমি তো কার সাথে কথা বলি না, আমার তো কিছু মনে নেই, তে আমি তো এখানে এসে বসেছিলাম, তে তুমি ডাক দেওয়ার পর তো আমি তো উঠলাম। এতক্ষণ কি চললো তার মেয়ে কিন্তু কিছুই জানে না। তখন তার মেয়েকে নিয়ে আসলো রুমের মধ্যে। তারা বুঝতে পারেনি কি ঘটনা, নতুন বাসা তো এরকম একটা হতেই পারে। সবাইকে নিয়ে বাইরে একটু ঘুরতে যায়। ঘোরার পরে একটা পার্কে চলে গেছে। পার্কে ঘুরতে ঘুরতে দেখে পেছন থেকে তাদের মেয়ে নেই। তাদের মেয়ে একটা ওই পার্কের একটা সাইডে বসে আছে, বসে গল্প করতেছে। কে রে, ওর মেয়ে কার সাথে গল্প করে? নতুন জায়গা, চেনে না, জানে না, অথচ একটা মেয়ের সাথে, একটা কারোর সাথে গল্প করতেছে। সেটা বোঝা যাচ্ছে, দুজনে দেখলো নিজের চোখে। দেখার পরে নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না, কি তাদের মেয়ের কি হয়েছে, এর আগে তো এরকম ছিল না। কাছে যায়, হাত দিয়ে ধরে, হঠাৎ করে চমকে ওঠে। ওঠার পর বলতেছে, মা এখানে তুমি কার সাথে কথা বলো? এখানে তুমি কেন যাচ্ছ? আমরা তো ওখানে ছিলাম। তখন বলছে, বাবা আমি তো কিছু জানি না, আমি তো ওখানেই ছিলাম, আমি এখানে কেমন করে আসলাম, কি করলাম না করলাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাই বলার পরে তার মেয়েকে নিয়ে বাসায় চলে আসে, ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে, আবার ঘুমিয়ে পড়ে। আজকে মেয়েকে ওদের কাছে রাখছে, মাঝখানে রেখেছে এবং দুই সাইডে দুইজন ঘুমিয়ে পড়ছে। রাত 3টা। হঠাৎ করে আস্তে আস্তে মানে দরজা খোলার শব্দ, দরজা খুলে যায়। তার বইয়ের চোখটা আস্তে আস্তে মিটি করে খুলে যায়। কি দরজা কে খুললো? তখনই পাশে দেখে তার সন্তান রূপা নেই। রূপা কোথায়? দরজা হালকা খোলা। আস্তে 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 বাইরে বের হয়। বাইরে বের হওয়ার পর দেখে রূপা ওই একটা বেলকুনিতে বসে আছে। কে রে? রূপা বেলকুনিতে। তখন রূপা বেলকুনিতে বসে আছে। রূপাকে ডাক দিতে যায়, কিন্তু রূপা কথা শুনে না। তার বাবাকে ডাক দেয়, তার বাবা ওঠে, পুরা বাড়ির লাইট জ্বালায় এবং রূপাকে ডাক দেয়। রূপা কোনো কথাই মনে হয় কানে যাচ্ছে না। তখন হঠাৎ করে
মনে হচ্ছে একটা ছায়ার মতো কি জানি উধাও হয়ে গেল। রূপার গায়ে হাত দিল, চমকে উঠল, আগেকার মতো সমস্ত কিছু ঘটল, নিয়ে চলে আসলো রুমের মধ্যে। টেনশনে পড়ে গেল। পরের দিন রাতে ঠিক ওই রকম অবস্থায় রূপার ঘরে, এবং রূপার মা আর রূপার বাবা তাদের ঘরে ঘুমিয়ে যাচ্ছে। আসার পরে হঠাৎ করে দেখে রূপা দরজা খুলতেছে না। কে রূপা দরজা খোলে না? কে রূপা দরজা খোলে না। পরের দিন সকালে কিন্তু এটা দরজা খোলে না, তে ভেতর থেকে লক করা। কি করবে কিছু বুঝতে পারে না। তারপরে হঠাৎ করে তার মা লক্ষ্য করে বেলকুনিতে মনে হয় কেউ একটা আছে। এত সকালে বেলকুনিতে কে আসলো? বাসার মধ্যে 3 জন ছাড়া কিন্তু 4 জন নেই। তখন খোঁজাখুঁজি শুরু হয়। ওই বেলকুনিতে যখন যায়, যখন আস্তে আস্তে করে যখন মাথা উঠিয়ে দেখে, তখন দেখে তাদের মেয়ে রূপা বেলকুনিতে শুয়ে আছে। চমকে ওঠে, চিৎকার করে ওঠে। তার বাবা রবিন সাহেব দৌড় মারে বেলকুনিতে, যে দেখে তাদের মেয়ে। মুখ চোখে হালকা পানি দেওয়ার পর বলতেছে, মা তুমি এখানে কেন? বলতেছে, আমি তো কিছু জানি না বাবা, কিছুই জানি না, কিছুই মনে নেই তার মেয়ের, এবং দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ করা। আচ্ছা, রূপার দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া, ভেতরে কেউ নেই, অথচ রূপা বাহিরে পড়ে আছে। এটা অলৌকিক না? দরজা ভেঙে দেয়, ভেতরে স্বাভাবিক, কিন্তু রূপা কিন্তু ভেতরে ছিল, ভেতর থেকে লক করে দিয়েছিল। তখন রূপা বলে, বাবা যখন আমি ঘরের মধ্যে ঢুকি, তখন আমি ঘরের ভেতর থেকে দরজা লক করে দিয়ে ঘুমাচ্ছিলাম, তারপরে আমি আর কিছুই মনে নেই। চিন্তায় পড়ে যায় রবিন এবং তার বউ। তখন শুক্রবারের দিন চিন্তা ভাবনা করে রবিন তার মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাবে, এবং তার বউ মনে হয় অলৌকিক কিছু কথা বলতেছে। তখন রূপাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়। ডক্টর সমস্ত কিছু দেখে সমস্ত কিছু পরীক্ষা করে, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে তখন রবিনকে ডক্টর বলে, আপনার মেয়ে তো স্বাভাবিক, সুস্থ, কোনো সমস্যা নেই, কোনো মানসিক সমস্যা নেই, শারীরিক কোনো সমস্যা নেই, শারীরিক কোনো পরীক্ষা নেই, কোনো পরীক্ষা করার পরে শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি, এবং মানসিক যে কোনো সমস্যা সেটাও কিন্তু ধরা পড়েনি। তখন ডক্টর বলে, সব কিছুই ওকে আছে, কিন্তু নতুন বাসা, এই জন্যে ওখানে আসার জন্য এরকম হতে পারে। তখন রবিন বলল, ঘরের মধ্যে দরজা লেগে দেওয়া, অথচ আমার মেয়ে বাহিরে, এটা কেমন করে সম্ভব? বলছে, এটা আপনাদের মনের ভুল হতে পারে। সারাদিন আপনি কাজ করেন, অফিসে থাকেন, অফিসে থাকার পরে এসে অনেক কিছু মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসতে পারে, ভুল হতে পারে। আর আপনার বউ নীলা সারাদিন বাসার কাজকাম করতে করতে দুর্বল হয়ে পড়ে, ঘুমের মধ্যে কি দেখছেন না দেখছেন, এটা আপনাদের কোনো মানসিক ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। দুজনে মেনে নেওয়ার পর মেয়েকে নিয়ে চলে আসে। আসার পরে তখন 1 দিন 2 দিন আর কোনো কিছু ঘটে না তাদের মেয়ের সাথে। তারপরে হঠাৎ করে পরের দিন রাত সন্ধ্যায় তার মেয়ে ডাইনিংয়ে বসে, ডাইনিং টেবিল না, ওই ড্রয়িং রুমে বসে আছে। তো বসে থাকতে তার মা নুডলস করে নাস্তা খাওয়ানোর জন্য মেয়েকে। তখন ওই নুডলস দেওয়ার জন্য টেবিলে যায়, দেওয়ার পর মেয়েকে বলে, ধরো নিয়ে খাও আর টিভি দেখো। তারই মধ্যে ওই মেয়েটা নুডলস হাতে নেয়, তার মা আবার রান্নাঘরে চলে যায়। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আকাশের বিদ্যুৎ চমকাতে শুরু হচ্ছে, এদিক কারেন্ট নেই, অন্ধকার, চার্জার লাইট জ্বালাইছে, এবং তখন দেখে তার মেয়ে একটা মোমবাতি জ্বালাছে। কিরে, মোমবাতি কোথায় পেল? হ্যাঁ, মোমবাতি জ্বালাইছে, ভালো কথা, মোমবাতির আলো লাল, তারই মাঝে বস থেকে এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে তার মেয়ে রূপা খাচ্ছে না, অন্য কেউ খাচ্ছে। এরই মাঝে যখন আস্তে আস্তে এসে বলে, কেরে কি হয়েছে তোর? তখন কোনো কথা বলে না রূপা, 1 মিনিটে খাইতে বলে, খাইতে থাকে। যখন তার মা এরকম করে প্রশ্ন করে, তখনই হঠাৎ করে রূপা এমন চামচটা হাতে ফেলে দেয়, এবং যেগুলো নুডলস ছিল একবারে হাত দিয়ে ধরে একবারে মুখের মধ্যে দেয়। ছোট বাচ্চা এরকম খাওয়া, অদ্ভুত ব্যাপার। খাওয়া দাওয়া শেষ, তখন তার মা বলে, তুই কি পাগল হলি নাকি? তখনই রূপা তার মায়ের দিকে আস্তে আস্তে করে তাকায়, চুলগুলো সরে যায়, এবং তখন দেখে রূপার 2 চোখ নেই, চোখ অন্ধকার কালো গর্ত হয়ে গেছে, এবং দাঁতটা কেমন জানি হয়ে গেছে, বিশ্রী একটা ঠোঁট হয়ে গেছে। তখন দেখে তার মা চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ে যায়। আধা ঘন্টা 1 ঘন্টা পর তার বাবা
কলিং বেল বাজায়, দরজা কেউ খোলে না। কলিং বেল বাজাইতে বাজাইতে ঠিক দারোয়ানকে ডেকে আনা হয়। দারোয়ান এসে আসার পরে ডুপ্লিকেট একটা চাবি দিয়ে তাদের দরজা খোলা হয়। দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। করার পর দেখে তার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। হওয়ার পর সমস্ত কিছু যখন খুলে বলে তারই মধ্যে দেখে তাদের মেয়ে নেই। দেখে তাদের মেয়ে ওই বিলকুনিতে পড়ে আছে। চোখ মুখে পানি দেওয়ার পর বউ বাচ্চার দুইজনেরই জ্ঞান ফিরে, কিন্তু তার বউ নীলা সমস্ত কিছু খুলে বলে তার স্বামীকে, এবং তার মেয়ে বক্তব্যে বলে আমার কিছুই মনে নেই, আমি কিছুই জানি না। তখন দারোয়ানকে শক্ত করে ধরে রবিন, এবং দারোয়ান তখন বলতে শুরু করে, স্যার একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আর ইচ্ছা করে বলিনি, কেননা এসব কিছু আমার বাড়িওয়ালা মালিক বিশ্বাস করে না। আর এটা বললে তখন বলতেছে এই বাড়িতে এই ফ্ল্যাটে অনেক জিনের একটা আসর আছে, আর জিন ভূত থাকার কারণে এই ফ্ল্যাটটা ভাড়া হয় না, এই জন্য আমি আপনাদেরকে বলিনি। তখন রবিন বলল, এটা ভাড়া নেওয়ার আগে আপনার আমাদের বলা উচিত ছিল, কেননা না বলে আপনি বড় অপরাধ করেছেন। বলতেছে এইসব কিছু আমার মালিক বিশ্বাস করে না, এই জন্য কাউকে বলতে দেয় না। যদি আমি বলতাম তাহলে আমার চাকরি থাকতো না। আর যারা এরকম আসে এরকমভাবেই কিছু ঘটে আর কি। তখন রবিন কি করবে হতিশ পায় না। তখন রবিনের একটা আত্মীয় বড় একটা আলেম, ওই আলেমকে বাড়িতে নিয়ে আসবে এটা সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, যেই সিদ্ধান্ত নেওয়া সেই কাজ। তখন ওই আলেমকে বাড়িতে নিয়ে চলে আসে। আসার পরে আলেম যখন ওই ফ্ল্যাটে ঢুকবে, ঢোকার সাথেই বলে এটা এখানে খারাপ জিনের শক্তিশালী জিনের একটা আসর আছে। তখন রবিন ভাবে বাড়িতে ঢোকার সাথে কেমন করে বুঝলো। তখন বসে থেকে বলতেছে, তোমার মেয়েকে যাই ডিস্টার্ব করতেছে ওইটা একটা জিনের বাচ্চা, ওই জিনের বাচ্চাটা তোমার মেয়েকে ডিস্টার্ব করতেছে। এখন কোনো ক্ষতি করবে না, কিন্তু ভবিষ্যতে শারীরিক বা মানসিক কোনো সমস্যা হতে পারে। যখন দিন যাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন ওই জিনটা তোমার মেয়ের ক্ষতি করতে পারে। এই জন্য যা ব্যবস্থা তা আগেই নিতে হবে। এ কথা বলার পরে ওখানে বসতে কিছু তাবিজ এবং কিছু পানি ভরা দেয়। সমস্ত কিছু ব্যবহার করার পরও মনে হচ্ছে পরিবর্তন আর হয় না। দিন যায়, কিছুদিন ভালো থাকার পরে আবার ওই রকম ঘটনা শুরু হয়, কিন্তু এরই পরে তার মায়ের সাথে ঘটনা হতে শুরু করছে। তখন ওই আলেমকে আবার ফোন দেয় এই বৃত্তান্ত। তখন ওই আলেম একটা হুজুরকে নিয়ে চলে আসে। দুই হুজুর রুমে চলে আসে। আসার পর বসতে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। করতে এক পর্যায়ে হুজুরদেরকে জিনের মাধ্যমে ওই জিনটা বার্তা পাঠাইছে, আমরা তোমাদের ক্ষতি করিনি, আমরা মারতে চাই না, এই বাড়ি আমাদের, আমরা থাকবো, এরা থাকে আমাদের সাথে, এইভাবেই মিলেমিশে থাকতে হবে, না হলে আমরা ওদের ক্ষতি করব। এই কথা শোনার পর ওই হুজুর বলে, সমস্ত কিছু খুলে বল রবিনকে, বলে এই বৃত্তান্ত। এখানে সবচেয়ে ভালো কথা, তাবিজ পানি পড়া দিয়ে কয়দিন আপনি থাকবেন। আপনার যেহেতু এটা নিজের বাসা না, আপনি ভাড়া বাসা, আপনি সবচেয়ে ভালো হয় এই বাসাটা ছেড়ে দিয়ে আপনি চলে যান। এই বাসাতে কিছু জিনের বসবাস আছে, কেননা এখানে আগে কবরস্থান ছিল, আর এরা এই বাসাটা বেছে নিয়েছে। জিনেরা এখানে থাকে, এখানে ডিস্টার্ব করবে, আর এই জিনগুলো কারো ক্ষতি এখনো বন্ধ করেনি। আপনাদের ক্ষতি করবে না, কিন্তু বাচ্চার শরীরে শারীরিক মানসিকভাবে প্রভাব পড়বে। এখান থেকে চলে যাওয়াই ভালো। সবাইকে তাবিজ দেওয়ার পর নির্দেশ দেয় হুজুর এখান থেকে চলে যাওয়ার জন্য। তারপর ঠিক 7-8 দিন পর ওই বাসা ছেড়ে দেওয়ার পরে রবিন অন্য একটা ফ্ল্যাট নেওয়ার পরে তখন মাঝে মাঝে ওই দারোয়ানের সাথে কথা বলা হয়। ওই দারোয়ান বলে, এরপর থেকে ওই বাসা আর কাউকে আমরা ভাড়া দেইনি। রবিনের মেয়ে সুস্থ, আর কোনো সমস্যা হয় না, কোনো প্রবলেম হয়নি, কোনো আধ্যাত্মিক কোনো ঘটনাও ঘটেনি তাদের সাথে। তারপর থেকে ওরা এখনও চট্টগ্রামে আছে, কিন্তু ওই বাসার ধার দিয়ে তার সন্তান, তার বউ, রবিন কেউ যায় না।
ঘটনাটি এই পর্যন্তই। রবিন সাহেব আমাদের পাঠিয়েছেন। রবিন সাহেব, আপনাকে ধন্যবাদ এই সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য, আপনার সংসারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। প্রিয় লিসেনার, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এরকম সত্য সত্য ঘটনা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।